প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, আলোচনা ফলপ্রসূ। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র, জানিয়েছেন সার্জিও গোর। র্যাবের টিএফআইসেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা। আটকে রাখা হয়েছিল সালাউদ্দিনকেও। পতিত সরকারের ফ্যাসিবাদে ভয়াবহ প্রমাণ আয়নাঘর, চিফ প্রসিকিউটরের মন্তব্য। গণ অভ্যুত্থানে রক্তাক্ত ৩২ জুলাই ৬ সমন্বয়ককে মুক্তি দিতেও বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার সহ নিহত ৪ জন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে একটি বিশেষ বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় আসবেন এবং কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সার্জিও গোর এসব কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ট্রাম্পের বিশেষ দূত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং বর্তমান সরকারের অধীনে সে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। আমরা এরই মধ্যে ট্রাভেল অ্যাডভাইজারি উঠিয়ে নিয়েছি। আগামী সপ্তাহে আমাদের দেশ থেকে কয়েকটি প্রতিনিধি দল আসবে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। বিশেষ করে আইটি সহ কোন কোন খাতে বিনিয়োগ করা যায় সেটি নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুদেশের সম্পর্ক আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এবছরের জানুয়ারিতে সার্জিও গোর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল সহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন সার্জিও গোর। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও র্যাব ১-এর টিএফআই সেল বা আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। সকালে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ ৩ বিচারকের সঙ্গে টিএফআই সেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। জানান, সংসদ সদস্য ব্যারিস্টার আরমানকেও এই গুম সেলে আটকে রাখা হয়েছিল। এখানে যাদের গুম করে আটক, নির্যাতন করা হয় তাদের আর্টিকেল ৩৩ অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালত কিংবা থানায় হাজির করার বিধান থাকলেও তা করা হতো না, যা ছিল সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। আয়নাঘরে এভাবে দিনের পর দিন আটক রাখা ছিল মানবতা বিরোধী অপরাধ। বিগত সরকার যে কতটা ফ্যাসিস্ট ছিল এই আয়নাঘর তারই প্রমাণ। যে রাজনৈতিক সরকার তখন রাষ্ট্র পরিচালনা করত, এই আয়নাঘরের দায় সেই সরকার প্রধান এবং রাজনৈতিক দলকেই নিতে হবে। এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খান এবং সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম তুলিও টিএফআই সেল পরিদর্শন করেন। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ছোট বড় 22টি কামরা আমরা পেয়েছি এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো। কারণ পুলিশের যেসব
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আন্দোলন করা কারোর জন্য পেশা হতে পারে, তবে বিএনপির জন্য হচ্ছে নতুন করে দেশ গঠনের পথ। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ায় হাত দিয়েছে, এখন দেশের স্বার্থে আঙ্গুল বাঁকা করতে হলে সরকার তা থেকে পিছপা হবে না বলে মন্তব্য করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বুলেটের মুখে বাংলাদেশ ফ্যাসিবাদের হলো শেষ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিময় ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রমন এ সময় উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, বেগম জিয়ার নেতৃত্বের আন্দোলনে যে শিশু কিশোরটি উদ্বেলিত হয়েছিল তারাই জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। জহিরুদ্দিন স্বপন বলেছেন, পার্লামেন্টের থেকে রাজপথকে কেউ কেউ বেশি পছন্দ করছে। অনেকে মনে করে তারেক রহমানের সরকার এগুলো বোঝে না। দায়িত্বশীলতার জায়গা থেকে সরকার অনেক কিছু এড়িয়ে যায়। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই আত্মকেন্দ্রিক বক্তব্য দেন না বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আন্দোলন করা কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। অতএব এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। 2024 সালের 1 আগস্ট আলটিমেটাম, মৌন মিছিল এবং দেয়াল লিখনের মতো কর্মসূচিতে তখন উত্তাল ছাত্র জনতার আন্দোলন। এদিনে বিশ্বের ইতিহাসে প্রথমবার লেখা হয় 32 জুলাইয়ের তারিখ। সেই আন্দোলন দমাতে সেদিন জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি করে সরকার। জনরোষ থেকে বাঁচতে 6 সমন্বয়কে মুক্তি দিতেও বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। 32 জুলাইয়ের উত্তাল আন্দোলন। ক্যালেন্ডারের পাতায় 1 আগস্ট হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণনা শুরু করেন 32 জুলাইয়ের ধারাবাহিকতায়, যা শেষ পর্যন্ত থেমেছিল 36 জুলাইয়ে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিচারণ ও প্রতিবাদের গ্রাফিতিতে ভরে যায় রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ দেয়াল। 24-এর এই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশি আক্রমণের শিকার হন ছাত্র, শিক্ষক সহ অনেকেই। সেদিন আটকও হন বেশ কজন। শিক্ষার্থীদের আন্দোলনে জামাত শিবিরের সহযোগিতার অভিযোগে দলটির রাজনীতি নিষিদ্ধ করে এদিন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হারায় দলটি। সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ারি দিয়েছিলেন, জামাত শিবিরের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। সেদিনের অন্যতম বড় সংবাদ ছিল কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির খবর। ডিবি কার্যালয় থেকে বন্দী সমন্বয়কদের ছেড়ে দেওয়ার খবরে অনেকে হাঁপ ছেড়ে বাঁচলেও আন্দোলনকারীদের দাবি ছিল সারা দেশে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি। এই দাবিতে নাগরিক সমাজ মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধনে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবে। সাধারণ ছাত্র জনতার হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি তোলেন নিপীড়িত শিক্ষক সমাজ। এই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশে কণ্ঠ মেলান শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্লক রেডের নামে গণগ্রেপ্তার বন্ধ ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি চান তারা। এত বড় সাহস এটা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হত্যার বিচার চাওয়ার পাশাপাশি গণগ্রেপ্তার বন্ধে রাজপথে নামেন শিল্পীরাও। আকাশের কান্নাও সেদিন থামাতে পারেনি তাদের ক্ষোভের আগুন। আন্দোলনের ফাঁকে ঢাকা মেডিকেলে আহতদের দেখতেও যান শিল্পী সমিতির আরেক দল মানুষ। আমরা রক্ত দেখতে চাই না, যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই। পুলিশের গুলিতে আন্দোলনকারীদের প্রাণ গেলেও শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরও সেদিন নির্লজ্জের মতো দাবি করেছিলেন, ছাত্র জনতার ওপর পুলিশ গুলি ছুড়েছে এমন তথ্য সঠিক নয়। উল্টো অভিযোগ করেন তারেক রহমানের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে বিএনপি জামাত। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে।
সরকারের মন্ত্রীদের এসব বক্তব্যের প্রতিবাদ জানায় বিএনপি। জামাতের রাজনীতি নিষিদ্ধের নিন্দা জানিয়ে বিবৃতিও দেয় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় বলেছিলেন, সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নির্যাতনকারী আওয়ামী লীগ সরকারকে দ্রুত পদত্যাগ করে জনতার হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানান তিনি। এদিকে সঠিক কারণ জানা না গেলেও এদিন ডিবি পুলিশের দায়িত্ব থেকে বিদায় নেন ছাত্র জনতা হত্যার অন্যতম মাস্টারমাইন্ড হারুনুর রশিদ। অনেকেই যাকে চিনতেন ভাতের হোটেলের মালিক ডিবি হারুন হিসেবে। আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে একমাত্র ছেলে শহীদ মারুফকে হারিয়ে এখনও শোকে কাতর মা মোর্শেদা বেগম। 2024 জুলাই আন্দোলনের শেষ দিন বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয় 10ম শ্রেণীর শিক্ষার্থী মারুফ। 2 বছরেও এই মামলার চার্জশিট দেয়নি পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনের দিনগুলোতে রাজপথে ছিল মারুফ। প্রতিটি দিন কেটেছে তার মিছিল আর স্লোগানে। 5 আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার, কিন্তু তখনও সক্রিয় ছিল হাসিনার পুলিশ বাহিনী। বিজয় মিছিল যখন শহরের প্রধান সড়কে আসে তখনই গুলি ছুড়ে পুলিশ। এতে শহীদ হয় মারুফ। ছেলের সেই ছবি বুকে নিয়ে আহাজারি করছেন মা মোর্শেদা বেগম। মারুফকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার মা বাবার, কিন্তু ঘাতকের বুলেট চিরতরে কেড়ে নেয় সেই স্বপ্ন। এখন সন্তান হত্যার বিচারই একমাত্র চাওয়া তার মায়ের। আমার ছেলের হত্যার বিচার যেন দ্রুত কার্যকরী করা হয় এবং চার্জশিট সম্পন্ন করে দ্রুত, মানে আমি আমার সন্তান কেন সারা বাংলাদেশের সকল শহীদের হত্যার বিচার যেন দ্রুত সম্পন্ন করা হয়। 2024 আন্দোলনে টাঙ্গাইলে 9 জন শহীদ ও কয়েকশো আহত হন। এইসব ঘটনায় দায়ের করা মামলার এখনো চার্জশিট দেয়নি পুলিশ। আমরা প্রত্যেকটা মানুষ শহীদ মারুফ, শহীদ ইমন সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা শহীদের বিচার চাই। মারুফ সহ যে 9 জন শহীদ হয়েছেন তাদের যে প্রকৃত হত্যাকারী তাদের বিচার নিশ্চিত করা হোক। সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে এই মানব হত্যা মামলার চার্জশিট প্রদান করার জন্য। 1400 শহীদ সারা বাংলাদেশে শহীদ হয়েছে, তাদের যদি বিচার না হয়, এই শহীদের হত্যাকারীদের বিচার না হয়, তাহলে এই পরিবারগুলো কোথায়, কিসের আশায় তারা থাকবে? শুধু কি আপনি অর্থ দিয়েই কি তাদের সান্ত্বনা দিতে পারেন? এটা কি সম্ভব? সরকারি আইনজীবী বলছেন অনেক আসামি হওয়ায় পরিচয় যাচাই বাছাই করতে সময় লাগছে। জুলাই আন্দোলনের যারা হামলাকারী, যারা অপরাধের সাথে জড়িত, অবশ্যই তাদের বিচার এই সরকার করবে এবং এই তদন্তের যে পর্যায়টা, এত আসামি আন্দোলনকারীদের উপরে আক্রমণ করেছে, যেটা সঠিক যাচাইয়ের জন্যই তদন্তের প্রক্রিয়ার কারণেই দেরি হচ্ছে। শুধু সময়ক্ষেপণ নয়, দ্রুত রায় ও তা কার্যকর হবে এমনটাই আশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার সহ 4 জন নিহত হয়েছে। সকাল 10টার দিকে বগুড়ার কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহের একটি পিকআপ নওগাঁ মাছ বিক্রি করে ফেরার পথে নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় চালক, হেলপার সহ 2 জন মাছ ব্যবসায়ী। দুর্ঘটনার পর ট্রাকের চালক, হেলপার পালিয়ে যায়। অন্যদিকে খুলনা দিঘলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের 3 জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে নড়াইলের কালিয়া উপজেলার উথিলা গ্রামের বাসিন্দা শিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, মেয়ে মাইমুনা, ফারজানার বোন রুবিয়া খাতুন। এই ঘটনায় প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক শিহাব। বদলে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়ন কাজ। ড্রেনের ময়লা অপসারণ, রাস্তা মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এসেছে গতি। স্থবির কর্পোরেশনে কর্মতৎপরতা বাড়ায় খুশি মহানগরবাসী। প্রশাসক বলছেন, মহানগরবাসীর চাওয়াকে প্রাধান্য দেয়া এবং প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী কাজ করছে কর্পোরেশন। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। বিভাগীয় শহর রাজশাহীর নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে উঠত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি। কিন্তু 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলে এই সুনামে ভাটা পড়ে। ভেঙে পড়ে নাগরিক সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।
জন্ম, মৃত্যু ও নাগরিক সনদপত্র নিতে হয়রানির শিকার হতে হয়। নগরপিতার অভাবে ঝুঁকি নিয়ে উন্নয়ন কাজ চালাতে অনীহা দেখা দেয় কর্মকর্তাদের মধ্যে। এতে ফাইলবন্দি হয়ে পড়ে চলমান উন্নয়ন কাজও। কর আদায়ে চাপ না থাকায় ভাটা পড়ে রাজস্ব আদায়ে। চলতি বছরের 16 মার্চ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্থবিরতা কাটতে শুরু করে। দ্রুত এগিয়ে চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। রাস্তা সংস্কার, ড্রেনেজ পরিষ্কার, হাম রুবেলা ও ভিটামিন A+ টিকা দেওয়ার ক্ষেত্রে সাফল্য এসেছে। উনি প্রতিটা ক্ষেত্রে স্বাস্থ্য, বর্জ্য, তারপরে আপনার শিক্ষা, সব ব্যাপারে সেই নজর দিচ্ছেন এবং প্রতিটা মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এই প্রশাসক আসার পরে ইনশাল্লাহ সব ছাড়া হয়েছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে এবং 30টা ওয়ার্ডেই ড্রেন পরিষ্কার, মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত আছে। প্রশাসক মহোদয় মাহফুজুর রহমান রিটন স্যার আসার পরে আমাদের কাজের গতি অনেকটা বেড়ে গেছে। আমাদের কর্মচারীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা এটা লক্ষ্য করে গেছে। আমলাদের সরিয়ে জনপ্রতিনিধিকে প্রশাসক নিয়োগ দেয় মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত হয়েছে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। উনি খাওয়া দাওয়া মনে হয় আমার মনে হয় ঠিক মতো করতে পারছেন কিনা, এটাও আমার মনে হয় সন্দেহ আছে। দুপুরকা খাওয়া রাতে খাচ্ছেন, এই কাজকে উনার সবচেয়ে বড় মূল্যায়ন করছেন উনি বেশি। প্রশাসক বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে রাজশাহী সিটির কর্মকর্তা কর্মচারী সহ বিরামহীন কাজ করাই এই সফলতা। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব দিয়েছে সেই দিন থেকে আমার মনে হয়েছে যে আমি এই মহানগরবাসীর জন্য কাজ করব। সময় নির্ধারণ করে কখনো কাজ আমি করি না, যখন প্রয়োজন হবে মহানগরবাসীর জন্য তখন আমি প্রস্তুত রয়েছি। রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের টেবিলে এখন আর নেই ফাইলের স্তূপ। কর্মচারীদের বকেয়া বিলও পড়ে থাকছে না মাসের পর মাস। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলাভিশন, রাজশাহী। ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা এবং পাল্টা হামলার জন্য ইরানও তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিততে চায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটন খুব ভালো অবস্থানে আছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, তেহরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং খুব দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে দেশটি। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের 9 হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানে জ্বালানি অবকাঠামো। এমনকি এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও হামলায় জড়াতে পারে ইসরায়েল, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে CBS নিউজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী। হামলার বিপরীতে হামলা ছাড়াই কিছুই ভাবতে চাচ্ছে না মোস্তফা খামেনির বাহিনী। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের পাশাপাশি গাজায় হামলা এবং উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, আলোচনা ফলপ্রসূ। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র, জানিয়েছেন সার্জিও গোর। র্যাবের TFI সেল পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা। আটকে রাখা হয়েছিল সালাউদ্দিনকেও। পতিত সরকারি ফ্যাসিবাদে ভয়াবহ প্রমাণ আয়নাঘর, চিফ প্রসিকিউটরের মন্তব্য। গণ অভ্যুত্থানে রক্তাক্ত 32 জুলাই, 6 সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন জারি। বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার সহ নিহত 4 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।